হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অঙ্ক প্লাস রিজনিংয়ের ক্লাস চলছে। এর আগে টোটাল 28টা ক্লাস করানো হয়ে গেছে অঙ্কের ওপরে। আজকে তার 29 নাম্বার ক্লাস। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা প্যাটার্ন আমি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী বাছাই করে নিয়ে আসি, অর্থাৎ তোমাদের আপকামিং পরীক্ষাতে এই টাইপের অঙ্ক হুবহু তোমরা কমন পাবে। যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি, তারা পুলিশ পরীক্ষায় 25-এর মধ্যে 20+ স্কোর করতে পারবে। পিএসসি ক্লার্কশিপ 30, সেখানেও তোমরা ম্যাক্সিমাম স্কোর 25+ করে আসতে পারবে। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আজকে তোমাদের আমি 15টা গুরুত্বপূর্ণ প্যাটার্ন থেকে অঙ্ক নিয়ে এসেছি। তোমরা অবশ্যই নিজের আগে চেষ্টা করবে, দেখবে কে কটা পাচ্ছ, আর যে কটাই পারো অবশ্যই কমেন্টে একবার জানিও। দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলছে, যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে বলছে যে একটি সংখ্যা, আবার সেই সংখ্যার 50%, আবার সেই সংখ্যার 25%, তাদের গড় দেওয়া আছে 280, তাহলে সংখ্যাটি কত আমাদের বার করতে হবে। তাহলে যদি আমরা ধরে নিই সংখ্যাটি 100, তাহলে ওই সংখ্যার 50% কত হবে? 50। ওই সংখ্যার 25% কত হবে? 25। এখন এদের গড় কি করে বের করতে হয়? গড় বের করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে এখন কত দিয়ে ভাগ করব। দেখো এখানে কটা সংখ্যা আছে? 1 2 3টে সংখ্যা, তার মানে আমরা 3 দিয়ে ভাগ করব, করলে আমরা গড়টা পেয়ে যাব। তাহলে 100 + 50 + 25 করলে তোমরা পাচ্ছ 175। তো 175/3 এর ভ্যালু কত দেওয়া আছে? 280। ভ্যালু মানে হচ্ছে মান। এখন আমরা বলেছি কি, যে মানটা তোমাদের দেওয়া আছে সেই মান আমরা ক্যালকুলেশনের সময় সবসময় উপরে রাখি, আর যার মান দেওয়া আছে, এখানে কার মান দেওয়া আছে? 175/3, তো সেটা নিচে থাকবে। এখন দেখো 175 এর নিচে 3 আছে, তার মানে এই 3টা সবসময় উপরে চলে যায় পাল্টি খেয়ে। আমাদের বের করতে হবে বলেছে সংখ্যাটি কত। আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাটি হচ্ছে 100, আমাদের এই 100 এর মান বের করতে হবে। তো উপরে 100 গুণ দিয়ে দাও। এবারে একটু কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। 25 দিয়ে কাটলে এটা কতবার যাবে? 7 25, 175, 4 25 100। 7 দিয়ে কাটলে 4 7 28, মানে 4, আর এই 0 40। তো উপরে থাকছে কত? দেখো উপরে থাকছে 40 গুণ 3 গুণ 4, তো 3 4 12, 4 12 48। তাহলে আমরা কত পেলাম? 480। তার মানে আমাদের সংখ্যাটি কত হবে? 480। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার পরের অঙ্কটা দেখব। দেখো এই যে প্যাটার্নগুলো করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, তো যারা একটু কম বুঝবে অবশ্যই একটু টাইম নিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে। পরের 2 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো গমের দাম 4% হ্রাস পেয়েছে। আগে যে পরিমাণ অর্থ 48 কেজি গম কেনার জন্য পর্যাপ্ত ছিল, এখন তা দিয়ে আর কত বেশি বা কম গম কেনা যাবে? তো অপশানগুলো একবার দেখে নেবে তোমরা। এখন বলছে গমের দাম 4% হ্রাস পেয়েছে, আগে যে পরিমাণ অর্থ দিয়ে 48 কেজি গম কেনা যেত, এখন সেই পরিমাণ অর্থ দিয়ে কত বেশি বা কম কেনা যাবে। একটা জিনিস দেখো, দাম হ্রাস পেয়েছে, তার মানে আগের অর্থ দিয়ে আমরা আরও বেশি কিনতে পারবো, তার মানে কম যে অপশানগুলো আছে সেটাও ক্যান্সেল করে ফেলো। তো অপশান এ আর ডি মানে ক্যান্সেল হয়ে গেল। তো বি আর সি এর মধ্যে একটা আমাদের উত্তর হবে। দেখো গমের দাম 4% হ্রাস পেয়েছে, তার মানে আমরা এখানে যদি 4-এর ভগ্নাংশ বের করি, তো 4% মানে আমরা এটা কি লিখতে পারি? 4/100। একেবারে এটা লেখা যেত, এখন 4 দিয়ে কাটলে 4 1 4, 4 25 100। তো 1/1/25 এটা আমরা পেলাম ভগ্নাংশ মান 4%-এর। এখন দেখো প্রাইস মানে হচ্ছে দাম বা মূল্য। প্রাইস ছিল পূর্বে 25 অনুপাত, প্রাইস ছিল কত? পূর্বে 25 অনুপাত। দাম কম হয়ে গেছে, এই জন্য 1 অনুপাত কিন্তু কমে গেছে। গমের দাম 1 অনুপাত কম হয়েছে, কিসের ওপরে? 25 অনুপাতের ওপরে। তাহলে বর্তমানে দাম কত হবে? 24 অনুপাত। এখন একটা জিনিস মনে রাখবে, এই যে অঙ্ক, এই ক্ষেত্রে প্রাইস আর পরিমাণ এরা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রাইস ব্যস্তানুপাতিক 1/কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, অর্থাৎ প্রাইস যেটা হবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। তো কোয়ান্টিটি আমরা কি লিখব? প্রথম ক্ষেত্রে দাম ছিল 25 অনুপাত, তো তখন কোয়ান্টিটি হবে 24,
আর দ্বিতীয় ক্ষেত্রে দাম যখন 24 অনুপাত হয়েছে তখন কোয়ান্টিটি হবে 25 অনুপাত। দেখো দাম বেশি ছিল, কোয়ান্টিটি কম, দাম কম কোয়ান্টিটি বেশি। দাম কমায় আমরা কত অনুপাত বেশি পাচ্ছি? 1 অনুপাত কিন্তু বেশি পাচ্ছি। এখন দেখো প্রথমে 48 কেজি গম পাচ্ছিল, তো এখানে কোয়ান্টিটি প্রথমে কত পাচ্ছিল? 24 অনুপাত। তো এই 24 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 48 কেজি, তো 24-এর ভ্যালু হচ্ছে 48 কেজি। আমরা এখন দাম কমায় কত অনুপাত বেশি পাচ্ছি? 1 অনুপাত। তো 1 অনুপাতের ভ্যালু আমাদের বের করলে উত্তর চলে আসবে, তো 24 দুগুণে 48, তার মানে আমাদের 1 অনুপাতের ভ্যালু কত হবে? 2 কেজি। তাহলে আমরা ওই পরিমাণ অর্থ দিয়ে আরও 2 কেজি বেশি গম কিনতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সিম্পল কনসেপ্ট, জাস্ট এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে তার ভগ্নাংশ বের করলাম। তো 4% মানে 1/25। তো আমাদের এখানে এই যে নিচে যেটা পেয়েছি হরে, এটা হচ্ছে আমাদের পূর্বের দামের অনুপাত 25 অনুপাত, এখন কম হয়েছে 4% হ্রাস পেয়েছে, মানে 1 কম হয়েছে, মানে দাম কত? 24 অনুপাত। তো দামের সাথে কোয়ান্টিটি পরিমাণের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ প্রথমে যখন 25 অনুপাত ছিল কোয়ান্টিটি তখন আমরা কম পাচ্ছিলাম 24। তো এটা জাস্ট অপোজিট করে দিলে আমরা পেয়ে যাই, প্রাইসের সাথে কোয়ান্টিটি অপোজিট করলেই আমরা পেয়ে যাব। এখানে প্রাইস পেয়েছি 25 থেকে 24, জাস্ট কোয়ান্টিটি পাবো 24 থেকে 25। তো এখান থেকেই আমরা এখানে পেয়ে যাব অপোজিট। পরের প্রশ্নে দেখো কি বলছে, পরপর 7টি অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে 35, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? 7টি সংখ্যার গড় 35, তার মানে 35 7টি সংখ্যার মধ্যে মাঝখানে থাকবে। তো 35 একটা যদি সংখ্যা হয়, 35 একটা সংখ্যা হলে 35-এর ডান সাইডে 3টে সংখ্যা থাকবে আর বাম সাইডে আরও 3টে সংখ্যা থাকবে, এই 7টা সংখ্যা আমরা পাবো। এখন এই ডান সাইডে সংখ্যা পেতে গেলে আমরা 35 থেকে 2 যোগ করলে আমরা 35-এর পরের অযুগ্ম মানে বিজোড় সংখ্যাটা পাবো, কত হবে? 37। আবার 37-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো কত? 39। 39-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 41। এখানে বাম সাইডের সংখ্যা পেতে গেলে আমাদের 35 থেকে 2 মাইনাস করতে হবে, তো 35 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 35-এর আগের বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা হচ্ছে 33, 33-এর আগেরটা হচ্ছে 31, 31-এর আগে হচ্ছে 29। এখন আমাদের বলেছে ষষ্ঠ আর দ্বিতীয় সংখ্যার যোগফল, তো দ্বিতীয় সংখ্যা কোনটি? 31। তো আমাদের 31-কে যোগ করতে হবে ষষ্ঠ সংখ্যা কোনটি? 1 2 3 4 5 6 39। তো 31 আর 39 যোগ করে তোমরা পাবে 70, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু পেন পেপার দরকার নেই। পরের প্রশ্নে দেখো, সুজনবাবু প্রতিবন্ধী সংস্থাকে 27% মানে 27%, অনাথ আশ্রমকে 12% এবং 16% চিকিৎসা সহায়তার জন্য দান করেন। বেতনের অবশিষ্ট অর্থ তিনি কত? 34,245 টাকা মাসিক খরচের জন্য ব্যাংকে জমা দেন বা জমা দেয়। তার অনাথ আশ্রমে দান করা পরিমাণ অর্থ নির্ণয় করতে হবে। তো দেখো টোটাল কত তিনি দান করছেন? টোটাল তিনি দান করছেন প্রতিবন্ধী সংস্থাকে 27%, অনাথ আশ্রমকে 12% আর চিকিৎসা সহায়তার জন্য দান করছেন 16%। তার বেতন দেখো, সবসময় বেতন তোমরা 100% ধরে নেবে, তার বেতন হচ্ছে 100%, এর মধ্যে সে দান করছে এত পার্সেন্ট। তো টোটাল কত দান করেছে? 6 2 8 আর 7 15, 15 5 হাতে হচ্ছে 1, 2 আর 1 3 4 5, 55% কিন্তু তিনি দান করছেন। তো 100%-এর ভিতরে 55% দান করলে বাকি অর্থ কত? অবশিষ্ট অর্থ 45%, বাকি অর্থ হচ্ছে 45%। তো এই 45% অর্থ তিনি মাসিক খরচের জন্য ব্যাংকে জমা দেন। তার মানে আমাদের এই 45%-এর ভ্যালু দেওয়া আছে এটা। তো 45-এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত টাকা? 34,245। তো অনাথ আশ্রমে তিনি দান করেন কত টাকা? কত পার্সেন্ট? 12%। তো আমাদের 12 এর ভ্যালু বার করতে হবে। এখন এটা ক্যালকুলেশন করলে কি উত্তর আসবে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। দেখো আমি এখানে পুরোটাই করে দিয়েছি, জাস্ট তোমাদের এই ক্যালকুলেশনটা করে কোন অপশান তোমাদের রাইট অ্যান্সার হবে সেটা একটু তোমরা জাস্ট কমেন্টে জানিও, কারণ সব কিছুই তো আমি এখানে করিয়ে দিই। একটু তোমরা নিজেরা একটু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্ক 1000বার যদি একই ক্লাস দেখে যাও তোমাদের কিন্তু কিছুই হবে না, নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই অবশ্যই এই সমস্ত ক্যালকুলেশনগুলো করে তোমরা কি উত্তর হচ্ছে সেটা একটু কমেন্টে জানাবে।
তো এখানে আমরা কেন 45-এর ভ্যালু এটা বললাম, কারণ বলছে বেতনের অবশিষ্ট অর্থ এত টাকা। তো সে 100% ইনকাম করলে এত পার্সেন্ট 55% দান করছে, তাহলে অবশিষ্ট কত থাকে 45%। তার মানে এই 45-এর ভ্যালু হচ্ছে 34,245। অনাথ আশ্রমে দান করেছে 12%, আমাদের 12 এর ভ্যালু বার করতে হবে। তো যার ভ্যালু বার করবে সেটা উপরে থাকে সবসময়। তো এখানে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়, মানে ফেল করে। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী ফেল করে বা অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে পাশ করা প্রার্থীর সংখ্যা বা উত্তীর্ণ হওয়া প্রার্থীর সংখ্যা তোমাদের বার করতে হবে। তো আমাদের ফেল করা ক্যান্ডিডেটের পার্সেন্টেজ সেটা বার করতে হবে। ফেল করা প্রার্থীর সংখ্যা বার করতে গেলে অঙ্কে কত ফেল করছে 40, ইংরেজিতে কত 30, এই দুটো যোগ করে উভয় বিষয়ে কত ফেল করেছে 20%, মাইনাস করলে তোমরা ফেল করা প্রার্থীর পার্সেন্টেজ বের করতে পারবে। তো 40 আর 30 70, এর থেকে মাইনাস করলে 50%। তো 50% ছেলে মেয়ে কিন্তু অনুত্তীর্ণ হয়। তো 50% অনুত্তীর্ণ হলে 100%-এর মধ্যে 50% অনুত্তীর্ণ হলে পাশ করবে কতজন, পাশ করবে 50%। তার মানে রাইট অ্যান্সার কত হবে 50%। তো এখানে জাস্ট তোমরা এই জিনিসটা মনে রাখবে, যখন অঙ্কে ফেল দিয়েছে, ইংরেজিতে ফেল দিয়েছে, উভয় বিষয়ে ফেল দিয়েছে, তখন কি করবে, অঙ্ক আর ইংরেজিতে যত পার্সেন্ট ফেল করছে সেটা যোগ করে নেবে, নিয়ে উভয় বিষয়ে যেটা ফেল করছে সেটা মাইনাস করলে তোমরা মোট ফেলের পার্সেন্টেজ পেয়ে যাবে। তাহলে 100% যদি মোট ছাত্রছাত্রী হয়, সবসময় 100% ধরে নিই, তো 100%-এর মধ্যে 50% ফেল করলে বাকি 50% পাস করবে। তো আমাদের বি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি আর্থিক প্রতিষ্ঠান দাবি করে যে এটি প্রতি বছর একটি নির্দিষ্ট হারে 25 বছরে সুদে মূলে 3 গুণ ফেরত দেয়। সরল সুদের হার কত? তাহলে একটা আর্থিক প্রতিষ্ঠান সে দাবি করছে কি 25 বছরে তারা যে পরিমাণ অর্থ নিচ্ছে তার 3 গুণ ফেরত দেবে। তাহলে সুদের হার কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 1 টাকা কত টাকা হচ্ছে 25 বছরে, 3 টাকা হচ্ছে। সুদ কত টাকা হচ্ছে, সুদ হচ্ছে কিন্তু 2 টাকা। তো এখান থেকে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম, প্রিন্সিপাল আমরা ধরে নিয়েছি 1 টাকা, সুদ পেয়েছি কত 2 টাকা, টাইম এখানে আমাদের বলা হচ্ছে 25 বছর। তাহলে আমরা এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো। রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে সুদ গুণিতক 100 বাই হচ্ছে পিটি, আসল গুণিতক টাইম। তো এখানে সুদ কত আমরা 2 টাকা পেয়েছি, ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত, আসল হচ্ছে 1 টাকা, টাইম হচ্ছে 25 বছর। তো 4 25 4 দুগুণে 8, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত 8%। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই নেই এই টাইপের অঙ্ক, এখানে জাস্ট 3 গুণ ফেরত দেয়। তার মানে যদি কেউ 1 টাকা রাখে ওই আর্থিক প্রতিষ্ঠানে, 25 বছর পরে সে কত টাকা পাবে 3 টাকা, তার মানে সে সুদ পাচ্ছে কত 2 টাকা। পরের প্রশ্ন দেখো কি বলছে, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে। শ্যাম নিজে কাজটি কত দিনে, মানে করতে কতদিন সময় নেবে। তো রাম প্লাস শ্যাম আর প্লাস এস কাজটি কত দিনে করে 8 দিনে, টাইম নিচ্ছে 8 দিন। আর রাম ওই কাজটি একা কত দিনে করে 12 দিনে। একটা ফর্মুলা তোমরা এখানে মনে রাখবে যে টাইমের সাথে কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি, সময়ের সাথে কর্মক্ষমতা এফিসিয়েন্সি, এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ টাইমের রেশিও যেটা হবে কর্মক্ষমতার রেশিও তার কী হবে উল্টোটা হবে। এখন এটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি, ছোটো করে নিয়ে 4 দুগুণে 8, 3 4 12। তো রাম প্লাস শ্যাম যে কাজটা 2 ঘন্টায় করে, ধরে নাও 2 ঘন্টায় করে, রাম সেই কাজটা একা 3 ঘন্টায় করে। তো এদের এফিসিয়েন্সি কী হবে, এফিসিয়েন্সি জাস্ট অপোজিট হবে। তো এফিসিয়েন্সি এখানে কী হবে, রাম প্লাস শ্যামের 3 অনুপাত হবে, আর রামের কত হবে 2 অনুপাত। অর্থাৎ রাম প্লাস শ্যাম 1 ঘন্টায় যদি 3টে কাজ করে, তাহলে রাম 1 ঘন্টায় কটা কাজ করবে, 2টো কাজ। তো রাম যদি একা 1 ঘন্টায় 2টো কাজ করে, রাম প্লাস শ্যাম যদি 1 ঘন্টায় 3টে কাজ করে, তো এখান থেকে তোমরা শ্যামের কাজটা বের করতে পারবে। শ্যাম কী কাজ করবে, শ্যাম 1 রেশিও কাজ করবে, ঠিক আছে, বা একটা কাজ করতে পারবে। তো 2 প্লাস 1 করলেই তো 3 হচ্ছে। তো এখান থেকে দেখো টোটাল কাজটা তোমরা বের করতে পারবে। রাম 12 দিনে কাজ করে আর রাম 1 দিনে 2টো কাজ করে। তো টোটাল কাজ হচ্ছে কত, এটা 12 দুগুণে 24, আর শ্যাম 1 দিনে একটা কাজ করে। তো 24টা কাজ করতে শ্যামের কতদিন সময় লাগবে, 12 দুগুণে 24, 24কে 1 দিয়ে ভাগ করো, 24 দিন টাইম লাগবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, বারবার আসে, রিপিট হয়। তো অবশ্যই তোমরা স্কিপ করবে না, একটু টাইম নিয়ে দেখবে।
তো দেখো পরের প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি 11 ঘন্টার মধ্যে একটি যাত্রা শেষ করে। তিনি যাত্রার প্রথমার্ধে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং দ্বিতীয়ার্ধে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন। ভ্রমণ করা মোট দূরত্ব কত? তো এই অঙ্কটা তোমাদের আমি দুটো নিয়মে করাবো, যার যে নিয়মটা ভালো লাগবে সে সেই নিয়মেই করবে। দেখো মনে করো এই যাত্রাপথটা, মনে করো এখান থেকে যদি এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স হয়ে থাকে, তো এই যাত্রাপথের অর্ধেক সে যাচ্ছে কত কিলোমিটার ঘন্টা বেগে? 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর বাকি অর্ধেক যাচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এখন একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমরা সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা স্পিডে যাব, এখানে এটা S1, এটা হচ্ছে S2 স্পিডে যাচ্ছি, তখন আমরা এভারেজ স্পিডের একটা ফর্মুলা ইউজ করি। সেটা কী ছিল? 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2। তো এই ক্ষেত্রে আমাদের স্পিডটা কী হয়ে যাবে? এভারেজ স্পিড হয়ে যাবে 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2। টাইম কত লাগছে? টাইম ইন্টু টি, আমাদের দূরত্ব বের করতে হবে। তো দূরত্ব ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কী পাবো? 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2 ইন্টু টি। এখন দেখো এখানে S1 মানে কত? 25 ইন্টু S2 মানে হচ্ছে 30, নিচে হচ্ছে 25 আর 30 যোগ করলে পাবে 55, আর টাইম কত লাগছে? 11 ঘন্টা ইন্টু 11। তো 11 দিয়ে কাটো, 5 11 55, 5 6 30, আর এখানে একটা 2 ছিল, তো 2টা এখানে লেখা হয়নি 2। তো 6 25 150 ইন্টু 2 কত হচ্ছে? 300 কিলোমিটার। তো ভ্রমণ করা মোট দূরত্ব হচ্ছে 300 কিমি। অপশান সি তোমাদের রাইট আনসার হয়ে গেল। এবারে দেখো আর একটা নিয়ম তোমাদের দেখাচ্ছি, এক্স ধরে। দেখো এটা তোমরা বুঝতে পারো কিনা, এটাও সহজ মেথড। যখন তোমরা সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা স্পিডে যাবে, তখন সেখানে তোমরা এভারেজ স্পিডের ফর্মুলা ইউজ করবে, আর সেখানে তার সাথে টাইম গুণ করলে তোমরা ডিস্টেন্সটা পেয়ে যাবে। এখন দেখো আমাদের বলেছে একজন ব্যক্তি 11 ঘন্টার মধ্যে একটি যাত্রা শেষ করে। প্রথমার্ধে সে 25 কিলোমিটার ঘন্টা আর দ্বিতীয়ার্ধে সে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। ভ্রমণ করা মোট দূরত্ব কত সেটা বার করতে হবে। ধরে নাও মোট দূরত্ব হচ্ছে 2x কিলোমিটার। তো এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? 2x কিলোমিটার। তো 2x হলে, টোটালটা 2x হলে অর্ধেক কত হবে? অর্ধেক হবে x কিলোমিটার, বাকি অর্ধেক হবে x কিলোমিটার। তো এই x কিলোমিটার সে যাচ্ছে কত? 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তো প্রথম ক্ষেত্রে টাইম লাগছে t1 ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। দ্বিতীয় ক্ষেত্রে টাইম লাগছে t2 ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড কত? দ্বিতীয় ক্ষেত্রে টাইম 30 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম অর্ধেক ডিস্টেন্স x কিলোমিটার যাচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দ্বিতীয় x কিলোমিটার ডিস্টেন্স সে যাচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তো এই দুটো টাইম আমরা পেয়ে গেলাম, আর মোট সময় কত? 11 ঘন্টা। এবারে দেখো এখান থেকে তোমরা এভারেজ স্পিডটা বার করতে পারবে। এভারেজ স্পিড ইকুয়াল টু কত হবে? টোটাল ডিস্টেন্স কত? 2x বাই টোটাল টাইম যেটা লাগছে সেটা, এটা হচ্ছে এভারেজ স্পিড, x বাই 25, যেটা আমরা অলরেডি করে নিয়েছি ট্রিক্সের মাধ্যমে। সেটা তোমাদের আমি বেসিক দেখাচ্ছি। দেখো বেসিক করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। তো এখান থেকে তোমরা এলসিএম করলে এভারেজ স্পিড এখান থেকে পেয়ে যাবে 2x বাই এই নিচে 25 আর 30 কিন্তু উপরে চলে যায়। তো কত হচ্ছে? 25 ইন্টু 30 বাই এখানে কত হচ্ছে? দেখো এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে 55x। এলসিএম করলে কী হবে? 55x হয়ে যাবে। তো এক্স আর এক্স কাটলো, এটা হচ্ছে এভারেজ স্পিড। আমাদের ডিস্টেন্স বার করতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমরা স্পিড কত পেয়েছি? এটা। তো এটা আমি অলরেডি তোমাদের আগে ফর্মুলার মাধ্যমে করে দেখিয়েছি। আমাদের এটা বেসিক করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, এই কারণে তোমরা এভারেজ স্পিডটা অলরেডি মনে রাখবে, 2 ইন্টু S1 S2 বাই হচ্ছে S1 প্লাস S2। এটা এই সূত্রটা অ্যাপ্লাই করবে। যেখানেই দেখবে সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা স্পিডে যাচ্ছ, তখন এই এভারেজ স্পিডের ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। নাহলে এইভাবে বেসিকে করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে। তোমাদের অলরেডি আমি এই ফর্মুলাতে এই অঙ্কটা করে দিয়েছি। এখন স্পিড আমরা কত পেয়েছি? 2 ইন্টু 25 30, তার মানে 25 দুগুণে 50 ইন্টু 30, 50 ইন্টু 30 বাই হচ্ছে 55। টাইম কত লাগছে? 11 ঘন্টা। তো 5 11 55, 5 6 30, আর এখানে কত হচ্ছে? 50 আর 6 গুণ করলে 300 মিটার। তাহলে ডিস্টেন্স কত হচ্ছে? 300 মিটার। তো এইভাবে বেসিক তোমরা করবে না, তোমাদের আমি অলরেডি আগে যেটা দেখিয়েছি এই টাইপের অঙ্ক, যে নিয়মটা দেখিয়েছি এর আগের নিয়মটা, ওটাতেই করবে। কি নিয়ম? আবারও বলছি, যখন তোমরা দুটো ডিস্টেন্স সেম ডিস্টেন্স দুটো আলাদা আলাদা স্পিডে যাবে, প্রথম দেখো প্রথম অর্ধাংশ S1 স্পিড মানে কত বলা হচ্ছে? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে তোমরা যাচ্ছ S2 স্পিড মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই রকম সেম ডিস্টেন্স আলাদা আলাদা স্পিডে গেলে এভারেজ স্পিডের ফর্মুলা কী হয়? 2 ইন্টু S1 S2 বাই
S1 প্লাস S2, এটা হচ্ছে এভারেজ স্পিড। আর টাইমটা বলা হচ্ছে কত, 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তখন এটাই হয়ে যাবে তোমাদের টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু এভারেজ স্পিড ইন্টু টাইম। তো আবারও বলছি 2 ইন্টু 25 ইন্টু 30 বাই হচ্ছে 25 প্লাস 30 55 ইন্টু টি মানে 11। এটাই জাস্ট আগে করেছিলাম, আবার এখনও দেখিয়ে দিলাম। দেখো পরের প্রশ্ন কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে সে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলটাকে কী বলে, আপ স্ট্রিম। স্থির জলে নৌকার বেগ কত? তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ কত হবে? আমি ডাউন স্ট্রিম মানে ডি প্লাস গতিবেগ এস দিলাম, ঠিক আছে, ডিএস। গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স হচ্ছে 24, সময় হচ্ছে 4 ঘন্টা, তার মানে কত, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আপ স্ট্রিমে গতিবেগ কত হবে? আপ স্ট্রিমে গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার ডিস্টেন্স 6 ঘন্টায় যাচ্ছে, তো আপ স্ট্রিমে গতিবেগ হয়ে যাবে 4 কিমি পার আওয়ার। যখন তোমরা স্রোতের অনুকূলে গতিবেগটা পাবে, স্রোতের প্রতিকূলে গতিবেগ পাবে, তখন নৌকার বেগ বার করতে গেলে কি করতে হবে? এই স্রোতের অনুকূলে গতিবেগ আর প্রতিকূলে গতিবেগ কত পেয়েছি, 6 আর 4, তো এই দুটো যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে, নৌকার বেগ। 6 আর 4 10কে 2 দিয়ে ভাগ করলে 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কিসের বেগ? নৌকার বেগ। যদি তোমাদের প্রশ্নে বলতো যে স্রোতের বেগ বার করতে, তাহলে কি করতে, এই যে স্রোতের অনুকূলে গতিবেগ 6 আর প্রতিকূলে গতিবেগ 4, এদেরকে বিয়োগ করতে হতো। 6 থেকে 4 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হতো, 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নৌকার বেগ বললে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ হবে, স্রোতের বেগ বললে এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ হবে। পরের প্রশ্নটা কি বলছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপরে 12.5% লোকসানে পণ্য বিক্রি করে, কিন্তু 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করে। তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 12% লোকসানে পণ্য বিক্রয় করছে। একটা জিনিস তোমরা মনে রাখবে, এই 12.5% এর ভগ্নাংশ করলে কত দাঁড়ায় জানো? একবারই তোমরা করবে 1/8। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, পরীক্ষার সময় এগুলো যত তোমরা মুখস্থ রাখতে পারবে তত কিন্তু ইজিলি অঙ্কগুলো করতে পারবে। কারণ এই 12.5 তার নিচে 100 দিয়ে ক্যালকুলেশন করতে গেলে সেখানে 1 মিনিট টাইম চলে যাবে। তার মানে নিচে যেটা পেয়েছো সেটা হচ্ছে কি তোমাদের সিপি মানে ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য যদি 8 অনুপাত হয়ে থাকে, লোকসানে বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, 8 থেকে 1 মাইনাস হবে, 7 অনুপাত হবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো সে কী করছে, দ্বিতীয় ক্ষেত্রে সে 36 গ্রামের পরিবর্তে 28 গ্রাম ওজন ব্যবহার করছে, অর্থাৎ এখানে সে কত লাভ করছে দেখো, এখানে সে লাভ করছে 36 গ্রাম ওজন তার দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিচ্ছে 28 গ্রাম। তার মানে একটা জিনিস মনে রাখবে, এখানে যেটা কম ওজন সেটা তোমাদের কি হয়ে যাবে, ক্রয় মূল্য, সেটা ক্রয় মূল্য হয়ে যাবে। তো 28-এ সে লাভ করছে কত, 8 গ্রাম লাভ করছে। একটা জিনিস মনে রাখবে, ওজনের ক্ষেত্রে কম ওজনটা তোমাদের কি হয়ে যাবে, সিপি ক্রয় মূল্য, আর বেশি ওজনটা হয়ে যাবে এসপি বিক্রয় মূল্য। তো এই ক্ষেত্রে 28 গ্রাম মানে 28 অনুপাত এটা ক্রয় মূল্য হয়ে যাবে, 36 অনুপাতটা তোমাদের কি হয়ে যাবে, বিক্রয় মূল্য। এখন এটাকে তোমরা 4 দিয়ে কাটলে 4 7 28, 4 9 36। এখন দেখো ক্রয় মূল্য কত হচ্ছে, 27টা 56 হচ্ছে, বিক্রয় মূল্য কত হচ্ছে, 7 9 63। তো ক্রয় মূল্য 56 অনুপাত বিক্রয় মূল্য 63 অনুপাত, এই জায়গাটা একটু কনফিউশনের জায়গা থাকে অনেকের। মনে রাখবে 36 গ্রামের পরিবর্তে সে 28 গ্রাম দিচ্ছে, অর্থাৎ যেখানে সে 36 গ্রাম দিত সেখানে সে কত গ্রাম দিচ্ছে, কারচুপি করে 28 গ্রাম দিচ্ছে, তার মানে সে তো লাভ করছে। তো এই ক্ষেত্রে তোমরা যেটা কম ওজন দিচ্ছে সেটা তোমরা ক্রয় মূল্য ধরে নেবে, মানে সে 28 টাকায় কত টাকা লাভ করছে, 8 টাকা লাভ করছে, কারণ সে 36 টাকায় বিক্রি করছে। এইভাবে কিন্তু এটা ভাবতে হবে। তো এখন দেখো ক্রয় মূল্য আমরা কত পেয়েছি, 56 রেশিও বা 56 অনুপাত, বিক্রয় মূল্য কত, 63। তাহলে লাভ কত হচ্ছে, 63 থেকে 56 বাদ দিলে 7 অনুপাত কিন্তু সে লাভ করছে, কত সাপেক্ষে, 56 এর সাপেক্ষে। তো 100-তে কত লাভ করছে সেটা আমাদের বার করতে হবে, 7 8 56, 8 দিয়ে 100কে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 12.5% সে লাভ করছে। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গাটা একটু মনে রাখবে যে গ্রামটা দেওয়া আছে, ওয়েটটা, ওজনটা। তো গ্রামের ক্ষেত্রে 36 গ্রামের জায়গায় 28 গ্রাম দিচ্ছে, তার মানে কমটাকে আমরা কি ধরে নেব, ক্রয় মূল্যের রেশিও, আর বেশিটাকে আমরা ধরে নেব বিক্রয় মূল্যের রেশিও।
পরের প্রশ্ন দেখো কি বলছে, 11 নম্বর প্রশ্ন। 10 টাকায় 5টি ডিম ক্রয় করে। 10 টাকায় কোয়ান্টিটি কটা পাচ্ছে? 5টা ডিম ক্রয় করছে, বাট সে 5 টাকায় কটা বিক্রি করছে? 10টা। তো এই ক্ষেত্রে কি করবে? এই বরাবর গুণ করে যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য। 10 10 100 100, আর এই নিচের থেকে এই সাইডে গুণ করলে যেটা পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই টাইপের অঙ্কে সেম পেয়ে যাবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত হচ্ছে? 5 5 25। মানে আমি কি বলতে চাইলাম, এই বরাবর গুণ করলে এই টাইপের প্রত্যেকটা অঙ্কে তোমরা পাবে ক্রয় মূল্য, আর এই বরাবর গুণ করলে কি পাবে? বিক্রয় মূল্য। এখন দেখো, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করছে 25 টাকায়। তো 100 টাকার জিনিস 25 টাকায় বিক্রি করলে লোকসান কত হচ্ছে বলো তো? 75 টাকা। তার মানে এটাই তোমাদের লোকসান হয়ে যাবে 75%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো কি বলছে, যদি একটি ট্রেন তার দূরত্বের প্রথমার্ধ 3 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এবং দূরত্বের দ্বিতীয়ার্ধটি 6 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে অতিক্রম করে, ট্রেনের গড় গতি নির্ণয় করো। এখানে দেখো এভারেজ স্পিড বের করতে বলেছে। তো এভারেজ স্পিড বের করার ফর্মুলা কি? এটা যদি টোটাল ডিস্টেন্স হয়ে থাকে, এই টোটাল ডিস্টেন্সের অর্ধেক সে যাচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এটা হচ্ছে S1। বাকি অর্ধেক ডিস্টেন্স যাচ্ছে কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে S2। তাহলে এই ক্ষেত্রে এভারেজ গড় গতি বের করতে বলেছে। গড় গতির ফর্মুলা হচ্ছে 2 × S1 কত? 3, S2 6 বাই S1 প্লাস S2, মানে হচ্ছে 3 আর 6 যোগ করলে 9 হয়। তার মানে 3 3 কে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক একটু আগে করেছি, সেখানে আমাদের ডিস্টেন্স বের করতে হয়েছিল, বাট এখানে শুধুমাত্র এভারেজ স্পিড দিয়েছে, তো আমাদের আর বেশি কিছু করতে হলো না। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ট্রেন 238 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে 49 সেকেন্ড সময় নেয়। তোমাদের আমি এই টাইপের অঙ্কে অনেকবার বলেছি, ট্রেন যখন কোনো সেতু, ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন ট্রেন সম্মিলিতভাবে ট্রেনের দৈর্ঘ্য টি প্লাস ওই সেতু বা ব্রিজ যদি হয় তাহলে বি ধরলাম, এই দুটো ডিস্টেন্সে অতিক্রম করবে। তো এখানে ট্রেন দেখো 238 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করছে। তো ব্রিজ কত? ব্রিজ হচ্ছে 238 মিটার। তো ট্রেন এক্ষেত্রে 238 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো ট্রেনের দৈর্ঘ্যটি আমাদের এখানে বার করতে হবে। তো ট্রেন টি প্লাস 238 মিটার কত সেকেন্ডে অতিক্রম করে? 49 সেকেন্ডে অতিক্রম করে। বাট যদি একই ট্রেন একটি সাইনবোর্ড অতিক্রম করে, মনে রাখবে ট্রেন যখন একটি সাইনবোর্ড, ল্যাম্প পোস্ট বা একটি ইলেকট্রিক পোস্ট বা কোনো মানুষ বা কোনো থামকে অতিক্রম করবে, তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য, নিজের যে লেন্থ, ট্রেনের লেন্থ যদি টি মিটার হয়ে থাকে, তো সেটা ট্রেন অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে ট্রেন কত সেকেন্ডে সেটা অতিক্রম করছে? 15 সেকেন্ডে। এখন এটা যদি মাইনাস করো, তার মানে টি আর টি ক্যান্সেল হয়ে গেল। 238 মিটার, এই যে 238 মিটার ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করে? 49 থেকে 15 মাইনাস করলে পাবে হচ্ছে 34 সেকেন্ডে অতিক্রম করে। তো 34 সেকেন্ডে ট্রেন কত মিটার অতিক্রম করছে? 238 মিটার। 15 সেকেন্ডে ট্রেন কি করে? 15 সেকেন্ডে সাইনবোর্ড অতিক্রম করে। তো তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এই 15 সেকেন্ডে যখন ট্রেন একটি সাইনবোর্ড অতিক্রম করে, তখন ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো 34 সেকেন্ডে 238 মিটার যাচ্ছে। তো 15 সেকেন্ডে কত মিটার যাবে সেটা বের করলে আমাদের উত্তর চলে আসবে। তো 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 17 1 17, 4 17 68, 7 দুগুণে 14, 7 15 105। তো এই 105 মিটার কী হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য। কেন হলো বলো তো? এই যে 15 সেকেন্ডে আমরা কতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা বের করেছি। তো 15 সেকেন্ডে ট্রেন যে ডিস্টেন্সটা যাবে, সেটা শুধুমাত্র ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কেন অতিক্রম করছে? সে শুধুমাত্র একটি সাইনবোর্ড অতিক্রম করছে। তাই আমরা 15 সেকেন্ডে ট্রেন যে ডিস্টেন্স যাচ্ছে সেটা বের করতে পারলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে আসবে। আর সেটা করেই আমরা কী পেলাম? 105 মিটার পেয়েছি ট্রেনের দৈর্ঘ্য। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি শ্রেণীতে মোট 24 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 35 কেজি। তো 24 জন ছাত্র, তাদের গড় ওজন কত? 35 কেজি। যদি তাদের শিক্ষকের ওজন যোগ করা হয়, তবে ওই গড় ওজন আরও 400 গ্রাম বেড়ে যায়। তার মানে গড় ওজন 35 থাকছে, তার সাথে আরও 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে যখন একজন শিক্ষক এখানে অ্যাড হচ্ছেন। তো 24 + 1 25 জন, প্রত্যেকের গড় ওজন 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে যখন একজন শিক্ষক
এখানে অ্যাড হচ্ছে না। তো শিক্ষকের ওজন কত? এখন মনে রাখবে এই যে গড় ওজন 35 এটা থাকবে, তার সাথে সাথে প্রত্যেকের ওজন 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে। তো 400 গ্রাম করে বাড়লে 25 জনের ওয়েট কত বাড়বে? 4 25 100। আর এই হচ্ছে দুটো শূন্য, তো 10,000 গ্রাম বেড়ে যাচ্ছে। তো 10,000 গ্রাম মানে কত? 10 কেজি। তার মানে 35 প্লাস 10 কত হচ্ছে? শিক্ষকের ওজন 45 কেজি। কিছুই করলাম না, এখানে কি করেছি জাস্ট যে গড় ওজনটা আছে সেটা অ্যাজ ইট ইজ সেম রাখবে। সরি, প্রত্যেকের ওয়েটটা 400 গ্রাম করে বেড়ে যাচ্ছে, তার মানে 25 জনের কত বেড়ে যাবে? 25 জনের টোটাল 10,000 গ্রাম বেড়ে যাচ্ছে। 10,000 গ্রাম মানে 10 কেজি। তো এই 35-এর সাথে 10 গুণ করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে শিক্ষকের ওজন। তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইজ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। আর প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু নিউ প্যাটার্নের অঙ্ক আমি নিয়ে এসেছি। তো এই সমস্ত প্যাটার্নের অঙ্ক দেখে গেলে তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।